প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব আমাদের দ্বাদশ অধ্যায়ে চট্টগ্রাম বোর্ড 2025-এর সৃজনশীল প্রশ্নটি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই ছোট্ট একটা প্রশ্ন এবং এখানে প্রথমে বলা আছে জনাব সাজিদ হাসানের 1/1/2022 সালের 2022 তারিখে সম্পদ এবং দায়ের উদ্ধৃত, অর্থাৎ প্রথমে আমাদের সম্পদ এবং দায়ের পরিমাণটা বলা আছে, তারপর আমাদের নিচের দিকে প্রাপ্তি এবং প্রদান হিসাবটা দেওয়া আছে। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি বাড়িঘর আছে 25 লক্ষ, আসবাবপত্র আছে 2 লক্ষ এবং ব্যাংক ঋণের পরিমাণ আছে 3 লক্ষ টাকা। আচ্ছা, তারপরে এখানে আমাদের প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে বেতন আছে 7,20,000 টাকা, বাড়ি ভাড়া পেয়েছে। এখানে দেখো এই বাড়ি ভাড়াটা কিন্তু তিনি পাচ্ছেন, এখানে বাড়ি ভাড়াটা তার জন্য একটা আয়, এটা কিন্তু ব্যয় নয়। তাহলে বেতন পাচ্ছে 7,20,000 টাকা, এটাও ইনকাম, আবার বাড়ি ভাড়া পাচ্ছে 80,000, এটাও তার জন্য ইনকাম। এই দুইটা হচ্ছে তার আয়। এছাড়া এই পাশে দেখি আমরা, এই পাশে কিছু ব্যয়ও আছে, আবার কিছু সম্পদের পরিমাণও আছে। যেমন খাদ্য সামগ্রী ক্রয় করেছে, এটা একটা ব্যয়। তারপরে শিক্ষা ও চিকিৎসা ব্যয় হয়েছে, এটাও একটা ব্যয়। গ্যাস, পানি এবং বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়েছে, এটা অফকোর্স ব্যয়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার ক্রয়, ডিপিএস জমা। কম্পিউটার ক্রয় এটা অবশ্যই একটা সম্পদ, কারণ কম্পিউটার একবার কিনে তারপর অনেক বছর যাবত সেটা ব্যবহার করতে পারবে। আবার সেমভাবে ডিপিএস জমা, ডিপিএস কিন্তু আমরা সাধারণত ভবিষ্যতের জন্যই, ভবিষ্যতের সুবিধা পাওয়ার জন্যই জমা করে থাকি, তাহলে এটাও আমাদের জন্য এক ধরনের সম্পদ। বিবিধ খরচ বলতে বোঝানো হয় অন্যান্য কিছু ছোটখাটো খরচ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি খাদ্য সামগ্রী, শিক্ষা ও চিকিৎসা, গ্যাস, পানি, বিদ্যুৎ এবং বিবিধ খরচ, এই কয়েকটি হলো আমাদের জন্য ব্যয়ের পরিমাণ এবং দুইটা আমরা এখানে সম্পদের পরিমাণ পাচ্ছি। সবার শেষে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাপনী হাতে নগদের পরিমাণ আছে 2,27,000 টাকা। এছাড়াও আমরা দুইটা সমন্বয় দেখতে পাচ্ছি, একটা হলো গ্যাস বিল বকেয়া আছে, অর্থাৎ আমরা এখানে গ্যাস বিল পরিশোধ করেছি 35,000 টাকা, কিন্তু আমাদের গ্যাস এবং বিল এখনো বকেয়া আছে 2,000 টাকা, অর্থাৎ আমরা পরিশোধ করতে পেরেছি 35,000 এবং আরও 2,000 যদি আমরা যোগ করি, আমাদের টোটাল গ্যাস ও বিলের, গ্যাস এবং পানির বিল দাঁড়াবে 37,000 টাকা। এছাড়াও বাড়ি ভাড়া বকেয়া বলেছে 5,000। এবার আসো, এই বাড়ি ভাড়া কিন্তু আমাদের জন্য আয়। যদি কোনো আয় বকেয়া থাকে সেটাকে আমরা সাধারণত অনাদায়ী হিসাবে লিখি, অর্থাৎ এবছর আমরা এই টাকা পাইনি, তবে ভবিষ্যতে আমরা সেই টাকাটা পেতে পারি। তাহলে এই বাড়ি ভাড়ার সাথেও কিন্তু আমাদের এই বকেয়া অংশটা যোগ করে দেখাতে হবে। তাহলে এই ছিল আমাদের কোশ্চেন। এবার আসো, ক নম্বর প্রশ্নে বলা হয়েছে পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করো। খুবই সহজ, আমরা এখানে সবগুলো সম্পত্তি যোগ করে দায়ের পরিমাণটাকে বিয়োগ করে দিব। তাহলে এখানে আমাদের পারিবারিক তহবিল নির্ণয় করার সূত্রটা হবে প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক সম্পদ থেকে আমরা বিয়োগ করব প্রারম্ভিক দায়কে। তাহলে এখানে আমাদের প্রারম্ভিক সম্পদ আছে দুইটা, একটা হলো বাড়িঘর এবং আরেকটা হলো আসবাবপত্র, আর দায় আছে একটাই, সেটা হচ্ছে ব্যাংক ঋণ। তাহলে প্রারম্ভিক সম্পদে আমরা লিখি বাড়িঘর এবং আসবাবপত্র, আর দায়ের মধ্যে আমরা লিখব ব্যাংক ঋণ। এবার দেখো, আমাদের বাড়ি ঘরের পরিমাণ দেওয়া আছে 25 লক্ষ, আসবাবপত্র 2 লক্ষ এবং ব্যাংক ঋণ আছে 3 লক্ষ টাকা। তাহলে বাড়ি ঘর আছে 25 লক্ষ, আসবাবপত্র আছে 2 লক্ষ এবং ব্যাংক ঋণের পরিমাণ আছে 3 লক্ষ টাকা। তাহলে টোটাল সম্পদ যদি আমরা বের করি, আমাদের টোটাল সম্পত্তি দাঁড়াচ্ছে 27 লক্ষ টাকা এবং এখান থেকে যদি আমরা 3 লক্ষ টাকা মাইনাস করি, তাহলে আমাদের পারিবারিক তহবিলের পরিমাণ দাঁড়াচ্ছে 24 লক্ষ টাকা। আমাদের পারিবারিক তহবিলের পরিমাণ 24 লক্ষ টাকা। এবার আসো আমরা খ নাম্বার প্রশ্ন দেখি। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো। আয় ব্যয় বিবরণী প্রস্তুত করার জন্য আমরা প্রথমে আয়গুলোকে দেখাবো, আয় সমূহ নির্ণয় করব এবং সেই আয় সমূহ থেকে আমাদের ব্যয় সমূহকে
বাদ দিয়ে দেখাতে হবে। তো এখানে আমরা আয়সমূহ দেখতে পাচ্ছি দুইটা, একটা হচ্ছে বেতন 7,20,000 টাকা আর বাড়ি ভাড়া আছে 80,000, কিন্তু এই বাড়ি ভাড়ার সাথে আবার 5,000 টাকা আছে বকেয়া। তাহলে আমরা কিভাবে দেখাবো? আমরা প্রথমে দেখাবো বেতনের পরিমাণ দেওয়া আছে 7,20,000 টাকা, তারপর বাড়ি ভাড়ার পরিমাণ এটা অলরেডি আমরা পেয়েছি 80,000 টাকা, কিন্তু এখনো আমাদের অনাদায়ী আছে। সাধারণত কোনো আয়কে বকেয়া হিসেবে লেখা হয় না, আমরা সাধারণত কোনো আয়ের বকেয়াকে অনাদায়ী হিসেবে লিখি। তাই এই যেহেতু এখানে বাড়ি ভাড়া একটা আয়, আমরা এই বাড়ি ভাড়ার বকেয়াটাকে অনাদায়ী লিখছি। তাহলে বাড়ি ভাড়া বাবদ আমরা 80,000 টাকা অলরেডি পেয়ে গেছি এবং 5,000 টাকা পাওয়া বাকি আছে। তাহলে টোটাল আমাদের বাড়ি ভাড়া বাবদ ইনকাম হচ্ছে 85,000 টাকা। এবার দেখো এই 7,20,000 এবং 85,000 টোটাল যোগ করলে আমরা এখানে আমাদের মোট আয়সমূহ পাচ্ছি 8,05,000 টাকা। মোট আয়ের পরিমাণ 8,05,000 টাকা। এবার আমরা দেখব আমাদের ব্যয়ের পরিমাণটা কি কি আছে। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি খাদ্য সামগ্রী ক্রয় আছে 2,50,000, শিক্ষা ও চিকিৎসা ব্যয় আছে 80,000, গ্যাস পানি ও বিদ্যুৎ বিল আছে 35,000 টাকা। আবার দেখো এখানে বলা হয়েছে গ্যাস বকেয়া আছে 2,000 টাকা। তার মানে এখানেও ঠিক তেমনি ভাবে বকেয়া অংশটা আমরা যোগ করে দেখাবো, বকেয়া 2,000 টাকা। এবং সবার শেষে দেখতে পাচ্ছি বিবিধ খরচ। এই তিনটা চলে যাবে আমাদের ব্যয়ের অংশে। তাহলে আমরা দেখি আমরা ব্যয়ের অংশটা কিভাবে দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছি খাদ্য সামগ্রী ক্রয়, এটা আছে 2,50,000, শিক্ষা ও চিকিৎসা ব্যয় আছে 80,000, গ্যাস পানি বিদ্যুৎ বিল এটা আমরা অলরেডি পরিশোধ করেছি 35,000, কিন্তু এখনো আমাদের পরিশোধ করা বাকি আছে 2,000 টাকা। তাহলে টোটাল আমাদের পরিশোধ করতে হবে 37,000 টাকা এবং সবার শেষের খরচ বিবিধ খরচ। তাহলে এখানে আমরা টোটাল ব্যয়ের পরিমাণ দেখতে পাচ্ছি 4,05,000 টাকা। তাহলে এখানে আমাদের 8,05,000 টাকা, এটাই অফকোর্স বেশি, যেহেতু আয়ের পরিমাণ বেশি ব্যয়ের পরিমাণ কম। আমরা এখানে আয় উদ্বৃত্তের পরিমাণ পেয়ে যাচ্ছি 4 লক্ষ টাকা। এবার আমরা চলে যাই আমাদের গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। আমরা সাধারণত আর্থিক অবস্থার বিবরণী দুইটা ধাপে প্রস্তুত করি। প্রথমটা হলো সবগুলো সম্পত্তি আমরা একসাথে দেখাই এবং আরেকটা হলো সবগুলো দায় ও পারিবারিক তহবিল আমরা একটা সাইডে দেখাই। তাহলে এখানে আমরা প্রথমে সম্পদের পরিমাণ দেখি। আমরা এখানে বাড়ি ঘর দেখতে পাচ্ছি, আসবাবপত্র আছে, তারপর এই প্রদানসমূহের মধ্যে আছে কম্পিউটার ক্রয়, ডিপিএস জমা এবং সমাপনী হাতে নগদ। এই কয়েকটা হচ্ছে আমাদের জন্য সম্পত্তির পরিমাণ। তাহলে টোটাল সম্পত্তিগুলো আমরা একটু দেখি। বাড়ি ঘর আছে 25 লক্ষ, আসবাবপত্র আছে 2 লক্ষ, কম্পিউটার ক্রয় করেছি 50,000, ডিপিএসে জমা আছে 1,20,000, সমাপনী হাতে নগদের পরিমাণ আছে 2,27,000 এবং এছাড়াও দেখো আমাদের সমন্বয়ের মধ্যে কিন্তু একটা সম্পত্তি ছিল, সেটা হচ্ছে অনাদায়ী বাড়ি ভাড়া, অর্থাৎ ভবিষ্যতে আমরা এখান থেকে টাকা পাবো, এখনো আমরা এখান থেকে টাকা পাইনি। সো এটা অবশ্যই আমাদের জন্য সম্পদ। তাহলে টোটাল সম্পদের পরিমাণ আমাদের এখানে দাঁড়াচ্ছে 31,02,000 টাকা। মোট সম্পত্তির পরিমাণ 31,02,000 টাকা। এবার আমরা দেখব আমাদের দায় এবং পারিবারিক তহবিলের পরিমাণটা কি। প্রথমে আমরা দেখি দায়ের পরিমাণ। যেমন এখানে আমাদের দায় ছিল ব্যাংক ঋণ 3 লক্ষ টাকা এবং এখানে আমরা গ্যাস বিলের বকেয়া পরিমাণ দেখেছি 2,000 টাকা। তাহলে এই দুইটা মিলে তৈরি হবে আমাদের মোট দায়ের পরিমাণ। তাহলে প্রথমে আমরা লিখব ব্যাংক ঋণ আমাদের ছিল 3 লক্ষ টাকা এবং গ্যাস বিলের বকেয়া আছে 2,000 টাকা। এবার আসো পারিবারিক তহবিলের অংশটা। আমরা ক থেকে পারিবারিক তহবিলের পরিমাণ পেয়েছি, ক থেকে পারিবারিক তহবিলের পরিমাণ পেয়েছি 24 লক্ষ টাকা এবং খ থেকে আয় উদ্বৃত্তের পরিমাণ পেয়েছি 4 লক্ষ টাকা। তাহলে দুইটা যোগ করলে আমরা আমাদের টোটাল পারিবারিক তহবিলের পরিমাণ পাচ্ছি
28 লক্ষ টাকা। এবার দেখো এই 28 লক্ষ টাকা পারিবারিক তহবিল এবং 3 লক্ষ এবং 2,000 টাকা টোটাল দায়। তাহলে মোট মিলে আমরা দায় ও পারিবারিক তহবিলের পরিমাণ পাচ্ছি 31,02,000 টাকা, যেটা কিনা আমাদের মোট সম্পদের সাথে একদম মিলে যাচ্ছে। তাহলে এখানে আমাদের মোট সম্পদ এবং মোট দায় ও মালিকানা সত্ত্ব বা পারিবারিক তহবিল দুইটার অ্যামাউন্ট কিন্তু সেম। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের পুরো অঙ্কটাই কিন্তু একদম সঠিক আছে। তাহলে আমরা প্রথমে শিখেছি পারিবারিক তহবিল, তারপর দেখলাম আয় ব্যয় বিবরণী এবং সবার শেষে দেখলাম আর্থিক অবস্থার বিবরণী। আশা করছি পুরো এই সৃজনশীল প্রশ্নটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।